আপনারা অনেকেই পিএম কিষাণ প্রকল্পের নতুন আবেদন করতে চান বা পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে চান। কিছুদিন আগেই কৃষিমন্ত্রী তিনি বলেছিলেন যারা কৃষক বন্ধু পেত তাদেরকে ধীরে ধীরে পিএম কিষাণ প্রকল্পে কনভার্ট করা হবে। তো যারা পিএম কিষাণের জন্য আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। তো পিএম কিষাণ প্রকল্পের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারা পিএম কিষাণের টাকা পাবে, কারা টাকা পাবে না। এছাড়াও যারা পিএম কিষাণের টাকা পাচ্ছে তাদেরও কিন্তু ভবিষ্যতে টাকা বন্ধ হয়ে যাবে এই শর্তগুলো যদি আপনি পালন না করেন। অনেকেরই কিন্তু টাকা পিএম কিষাণের বন্ধ হয়ে গেছে তারা সেই শর্তগুলো পালন করেনি বলে। তো কী কী সেই শর্ত সমস্ত কিছু আমরা আলোচনা করছি আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন আমি স্ক্রিনে আপনাদেরকে শর্তগুলো দেখাচ্ছি এবং লাস্টের যে দুটি শর্ত রয়েছে সেই দুটি শর্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই দুটি শর্তের জন্যই বেশিরভাগজন পিএম কিষাণের টাকা পাবেন না বা অনেকের টাকা বন্ধ হয়ে যাবে। অবশ্যই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শর্তগুলো আমি এক এক করে পড়ে শোনাচ্ছি। ১ নম্বরে বলেছে কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়। উপরেই আপনাকে ঘোষণা করতে হচ্ছে যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। শুধু আপনার ক্ষেত্রেই নয়, আপনার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে। কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়, মানে জমিটা আপনার চাষের জমি হতে হবে। কোনো রকম কমার্শিয়াল জমি হওয়া চলবে না। আপনার যে জমির রেকর্ড সেটা চাষের জমির যে রেকর্ড হয়ে থাকে, মানে শ্রেণীটা সেটা যেমন হয়ে থাকে, যেমন কালাদোয়েম, ধানি সোয়েব, এই ধরনের দেখবেন জমির রেকর্ডে আপনার লেখা রয়েছে কোন ক্যাটাগরি সেটা জমি। তো সেটা অবশ্যই চাষযোগ্য জমির শ্রেণী হতে হবে। ২ নম্বরে বলেছে কোনো রকম সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না। মানে সাংবিধানিক যে সকল পদগুলো রয়েছে, সরকারি যে পদ, সেই সকল পদে আপনি ছিলেন না বা আপনার পরিবারের সদস্যরা কেউ ছিলেন না বা বর্তমানে আপনি নাই আর কি, সেটা বোঝাতে চেয়েছে। তারপর ৩ নম্বরে বলেছে প্রাক্তন বা বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাক্তন বা বর্তমান লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, বিধান পরিষদের সদস্য, পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়র, জেলা পরিষদের প্রাক্তন বা বর্তমান সভাধিপতি নয়। এই সকল পদে আপনাকে থাকা চলবে না বা আপনার পরিবারের সদস্যদেরও থাকা চলবে না। তারপর ৪ নম্বরে বলেছে কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, শাখা কার্যালয়, কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর, স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী, অর্থাৎ যারা চাকরি করে আর কি, কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো পদে যারা চাকরি করে তারা কিন্তু যোগ্য নয়। তবে এখানে ব্র্যাকেটে বলা রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত, মানে কেউ যদি চতুর্থ শ্রেণীর যে কর্মচারী রয়েছে সেই চাকরি যদি কেউ করে থাকে তারা কিন্তু যোগ্য। বাকি অন্যান্য যদি আপনি কোনো পদে চাকরি করে থাকেন, কোনো পোস্টে রয়েছেন, রাজ্য বা কেন্দ্র সরকারের চাকরি করেন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য যোগ্য নন। তারপরে বলেছে ৫ নম্বরে মাসিক ১০,০০০ টাকার বেশি পেনশন পায় না। তো আপনাকে মাসিক ১০,০০০ টাকার বেশি পেনশন পেলে আপনি পিএম কিষাণের জন্য যোগ্য নন। তবে এক্ষেত্রেও চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বলা রয়েছে, তাদেরকে এর আওতার বাইরে রাখা হয়েছে, মানে তারা যোগ্য। তারপর ৬ নম্বরে গত বছরে আয়কর দিতে হয়নি, মানে ইনকাম ট্যাক্স ভারত সরকারকে যে দিতে হয়, আইটিআর ফাইল করে তারপর ইনকাম ট্যাক্স দিতে হয়, সেটা আপনি লাস্ট যে অর্থ বছর সেই বছরে আপনি দেননি, মানে আপনাকে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না। তবেই আপনি পিএম কিষাণের জন্য যোগ্য। যদি আপনি ইনকাম ট্যাক্স দেন লাস্ট বছরে তাহলে কিন্তু আপনি যোগ্য নন পিএম কিষাণের টাকা পাওয়ার জন্য। তারপরে বলেছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয়, মানে এই সকল জীবিকার সঙ্গে যুক্ত থাকা যে সকল ব্যক্তিরা তারাও কিন্তু পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। আরেকটা এখানে কনফিউশন রয়েছে মানুষের, পিএম কিষাণকে শুধু পুরুষরা পাবে না, পিএম কিষাণ পুরুষরাও পেতে পারে, মহিলারাও পেতে পারে। দুজনেই কিন্তু যোগ্য, যারা যোগ্য হবেন তারাই পাবেন। এখানে ছেলেরাই যে শুধুমাত্র কৃষক সেটা নয়, মেয়েদেরকেও কৃষক হিসাবে গণ্য করা হয়। তারপর বলেছে ৮ নম্বরে এই প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়নি, মানে আগে থেকে এই প্রকল্পে নথিভুক্ত নেই কোনো সদস্য, তবেই কিন্তু আপনি নতুন করে আবেদন করতে পারবেন। এছাড়াও ৯ নম্বরে বলেছে অন্য কোনো ব্লকে এই প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি, অর্থাৎ এক ব্লকে আবেদন করে থাকলে নতুন ব্লকে আবার আবেদন করছেন তাহলেও কিন্তু হবে না, প্রথমে যেটা এন্ট্রি হয়ে আছে সেটাই কিন্তু থাকবে, সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে। এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ শর্ত, এগুলো তো ঘোষণাপত্র একটা,
নর্মাল যে শর্ত। এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ শর্ত সেটা হচ্ছে পরিবারের কতজন এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে, বয়স কত হতে হবে। না দেখুন, বয়স মিনিমাম 18 বছর তো হতেই হবে। আর কতজন টাকা পাবে পরিবারের যে কোনো একজন এই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবে। কৃষক বন্ধু প্রকল্পে কি হতো না, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে, 2 জন থাক, 3 জন থাক, 4 জন থাক, যতজনের নামে জমির রেকর্ড রয়েছে, যতজনের, কেউ ধরুন ভাগ চাষি, কেউ বর্গদার, সবাই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেত। কিন্তু পিএম কিষাণ প্রকল্পে কোনোভাবেই পরিবারের একজন ছাড়া 2 জন টাকা পাবেন না। এবার অনেকেই বলবেন, আমার গ্রামে তো পাচ্ছে, এই আমার আত্মীয় একজন পাচ্ছে, আমার এই বন্ধু পাচ্ছে। দেখুন, তারা পাচ্ছে কারণ হচ্ছে যখন তাদের টাকা দেওয়া মানে তাদের নামগুলো এন্ট্রি হয়েছিল, তখন এত কিছু ভেরিফিকেশন বা যাচাই করা হয়নি। সেই কারণে অনেক বেনজল ঢুকে গেছে, অনেক অযোগ্যরা ঢুকে গেছে। তাদেরকে কিন্তু ভবিষ্যতে ধীরে ধীরে ছাঁটাই করা হচ্ছে, তাদের টাকা বন্ধ করা হচ্ছে। অনেকেরই কিছু মাস বা কিছু বছর আগে দেখবেন হঠাৎ করে পিএম কিষাণ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারা টাকা পাচ্ছিল, হঠাৎ করে তাদের বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আপনি আজকে ঢুকে গিয়েছেন, টাকা পাচ্ছেন, কিন্তু যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু আপনার টাকা বন্ধ হয়ে যাবে। এছাড়াও অনেক জায়গায় কিন্তু টাকা ফেরত নেওয়ারও নোটিশ গিয়েছে বাড়িতে। তাই সাবধান, কিন্তু বলে দিলাম, যারা যোগ্য একমাত্র তারাই নেবেন। আর আরেকটা বিষয়, জমির রেকর্ড নিয়ে এখানে একটা কনফিউশন আপনাদের রয়েছে। জমির রেকর্ড কত সালে চাই, এই বিষয়টা আমি আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। জমির রেকর্ড, হ্যাঁ, আপনার কিন্তু যদি কেনা জমি হয়, আপনি ধরুন জমি কিনেছেন, আপনাকে কেউ দান করে দিয়েছে, বা আপনাকে কেউ লিখে দিয়েছে, উইল করে দিয়েছে, তাহলে কিন্তু জমির রেকর্ড অবশ্যই 1-2-2019 আগে হতে হবে। বুঝতে পারলাম? আপনার জমির রেকর্ড 1-2-2019 আগে হতে হবে, তবেই আপনি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন। আপনার জমি যদি 1-2-2019 সালের পরে আপনি করে থাকেন, তাহলে আপনি কোনোভাবেই পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, বা আবেদন করলেও কিন্তু আপনার টাকা ঢুকবে না। অনেকের টাকা আগের থেকে, যারা আগে আবেদন করেছিল তাদের টাকা ঢুকছে, তাদেরও কিন্তু ভবিষ্যতে ভেরিফিকেশন হলে বন্ধ হয়ে যাবে। অনেকেরই কিন্তু এরকম বন্ধ হয়ে গেছে। তবে এখানেও একটা নিয়মে ছাড় দেওয়া রয়েছে, বিষয়টা ভালোভাবে বুঝবেন। আপনার বাবা ধরুন তার আগের রেকর্ড ছিল 1-2-2019 আগের রেকর্ড দিয়ে, বাবা বর্তমানে এখন মারা গেছে। এবার বাবা মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে আপনি তার উত্তরাধিকারী হিসাবে বংশ পরম্পরায় বাবার জমিটা পাচ্ছেন। এবার বাবার জমিটা আপনি পাওয়ার পর ধরুন এই 26 সালে এসে আপনি রেকর্ড করছেন, বা 25 সালে আপনি রেকর্ড করেছেন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পে 1-2-2019 পরে রেকর্ড করা সত্ত্বেও আপনি আবেদন করার জন্য যোগ্য এবং টাকা পাওয়ার জন্য যোগ্য। কারণ আপনার বাবার যেহেতু 1-2-2019 আগে জমি ছিল, বাবা মারা গেছে, সেই জমিটা আপনার ট্রান্সফার হয়ে আপনার নামে হয়ে গেছে, আপনি সেটা রেকর্ড করে ফেলেছেন, সেই কারণে কিন্তু আপনি যোগ্য। তবে এক্ষেত্রে কী কী কাগজ লাগবে? এক্ষেত্রে কিন্তু আপনার যে বাবা মারা গেছে তার যে ওয়ারিশন সার্টিফিকেট সেটা লাগবে। মানে বাবা মারা গেছে বলতে, বাবা মারা যাওয়ার পরে যে পঞ্চায়েত থেকে আপনাদেরকে বা বিডিও থেকে যে ওয়ারিশন সার্টিফিকেট দিচ্ছে সেটা লাগবে, আপনি যে বংশ পরম্পরায় জমিটা পেয়েছেন তার প্রমাণ হিসাবে। আর বাবা মারা গেছে তার ডেথ সার্টিফিকেট লাগবে। বুঝতে পেরেছি? আর বাবার যদি তখন আধার কার্ড হয়ে থাকে আধার কার্ড দেবে, আর তখন যদি বাবার আধার কার্ড না থাকে আধার কার্ড না দিলেও হবে। তখনকার ভোটার কার্ড যদি থাকে ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে কিন্তু বাবারও দিতে হবে। আর আপনার তো যেরকম অনলাইন প্রসেসে আবেদন করতে হয়, বা অফলাইনে যেভাবে এডি অফিসে আবেদন করতে হয়, সেভাবে আবেদনটা আপনাদেরকে করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একমাত্র উত্তরাধিকার সূত্রে হলেই আপনি 1-2-2019 পরের রেকর্ড দিয়েও আবেদন করতে পারবেন। আর উত্তরাধিকার সূত্র বাদে বাকি অন্য কোনোভাবে, ওই যে কেনা জমি, দানপত্র জমি, গিফট করেছে, উইল করে দিয়েছে, সেই সকল জমির ক্ষেত্রে 1-2-2019 পরের রেকর্ড হলে আপনি আবেদন করতে পারবেন না। আরেকটা বিষয়, জমির দলিল থাকলে আপনি আবেদন করতে পারবেন না। মানে শুধু দলিল রয়েছে, কোনো রেকর্ড আপনি করেননি, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। একদম বাধ্যতামূলক বলাই রয়েছে, পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার জন্য জমির রেকর্ডের প্রয়োজন। ঠিক আছে? তো আমার বাবা মারা গেছে, আপনি ওয়ারিশান হিসেবে জমি পেয়েছেন ঠিকই, কিন্তু আপনি এখনও আপনার রেকর্ডটা করেননি, তাহলে কিন্তু আপনি পারবেন না। রেকর্ডটা বাধ্যতামূলক দেখা হবে আপনার নামে। তাই শুধু দলিল থাকলে হবে না, রেকর্ডটা আপনাকে করতে হবে, তারপরেই আপনি আবেদনটা করতে পারবেন। এবার আরেকটা বিষয়, এখানে আরেকটা কনফিউশন রয়েছে আপনাদের, আমি সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। যে পরিবারে ধরুন বাবা মা ছেলে রয়েছে, 3 জন রয়েছে, তাহলে কজন টাকা পাবে অনেকেই জানতে চাইছেন। সেক্ষেত্রেও কিন্তু একজনই টাকা পাবে। কারণ রেশন কার্ডটাকে যাচাই করা হয়, রেশন কার্ডে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে সেইগুলোকে
যাচাই করা হয়। তো রেশন কার্ডে যতজনের নাম দেওয়া রয়েছে তাদের মধ্য থেকে যে কোনো একজন, একটা ফ্যামিলির যে কোনো একজন টাকা পাবে। বুঝতে পেরেছি আপনাদেরকে? তো এটাই হচ্ছে শর্ত। কৃষক বন্ধু থেকে অনেক শর্ত বেশি দেওয়া রয়েছে পিএম কিষাণ প্রকল্পে। আপনারা চাইলেই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আবেদন করতে সহজেই পারবেন না। আর পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন করার জন্য হয় আপনি কৃষি অফিসে যেতে পারেন, নয় আপনি অনলাইনে পিএম কিষাণের যে ওয়েবসাইট pmkisan.gov.in, তো সেই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। বুঝতে পেরেছি আপনাদেরকে? তো এটাই ছিল আপডেট। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।